মা, মাটি ও মাতৃভাষা প্রত্যেকটি মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাতৃভাষা বাংলা। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে এখন বাংলা একটি সমাদৃত ভাষা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের প্রত্যেকটি জাতি গভীর শ্রদ্ধার সাথে এই ভাষাকে স্মরণ করছে। কিন্তু আমাদের মাতৃভাষা যদি শুদ্ধ উচ্চারণে এবং শুদ্ধ বানানে না লেখা হয়, তাহলে কিন্তু মাতৃভাষার মর্যাদা সমুন্নত থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই বানান নিয়েই একটি চমৎকার ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। এই পাঠটি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে অন্তর্ভুক্ত আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত। আজকে আমাদের পাঠ বানান। আর বরাবরের মতো সাথে আছি আমি পঙ্কজ কান্তি গোপ, সহকারী শিক্ষক, পুটিজুড়ি এসসি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বানান নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি ইতিহাস জেনে নিতে যাই। বাংলা ভাষা হাজার বছরের পুরনো। বাংলা ভাষায় বিভিন্ন উৎস থেকে শব্দ এসেছে। উৎসগত দিক থেকে বাংলা ভাষার শব্দসমূহ 5টি প্রধান ভাগে বিভক্ত: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব সংস্কৃত উৎসজাত, আর দেশি শব্দগুলো প্রাক আর্য, দ্রাবিড়, অস্টিক ও অনার্য জাতি থেকে এসেছে। আর বিদেশি শব্দগুলো আরবি, ফার্সি, ইংরেজি, ওলন্দাজ, পর্তুগিজ, বিভিন্ন ভাষী গোষ্ঠী যখন বাংলাদেশে এসেছিল, এই উপমহাদেশে এসেছিল, তাদের কাছ থেকে আমরা সেই শব্দগুলো নিয়েছি। তো দীর্ঘদিন বাংলা বানান নিয়ে আমাদের কোনো সঠিক পরিকল্পনা ছিল না, লিখিত কোনো রূপ ছিল না। প্রথম প্রয়াস গ্রহণ করে কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে বাংলা শব্দের বানানের নিয়ম নামে একটি পুস্তিকা তৈরি করা হয়। বাংলাদেশে প্রথম উদ্যোগ গ্রহণ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 সালে। পরবর্তীতে 1992 সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম নামে একটি পুস্তিকা তৈরি করা হয়। এই যে পুস্তিকাটা, প্রমিত বাংলা বানানের নিয়ম, এই বইটি তারা প্রকাশ করে এবং এখন পর্যন্ত বাংলা বানান নিয়ে আমরা বাংলা একাডেমির নিয়ম কানুনগুলোই মান্য করার চেষ্টা করি আমরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা বানানের কিছু নিয়ম কানুন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং সেই আলোকে তোমাদের আমরা বোঝানোর চেষ্টা করব। আমরা এখানে তোমাদের জন্য কিছু নিয়ম কানুন একটু লেখার চেষ্টা করছি। আসলে পাঠটি খুব বেশি বড় নয়, কিন্তু আমাদের চলার পথে বলার জন্য এবং আমি বলি সর্বক্ষেত্রে বাংলা বানানের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের কাছে, আমি আগেই বলেছিলাম, ষষ্ঠ শ্রেণীতে 57 থেকে 58 পৃষ্ঠায় এই পাঠটি আছে। সপ্তম শ্রেণীতে 68 থেকে 72 পৃষ্ঠা পর্যন্ত, আর অষ্টম শ্রেণীতে আছে 66 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত এই পাঠটি। আমরা এখানে সময়ের দিক চিন্তা করে কিছু নিয়ম কানুন লিখে রেখেছি এবং পাশে আমরা এ ব্যাপারে আলোচনা করব।
প্রথমেই আমরা যে নিয়মটি আমরা লিখেছি বাংলা বানানের কয়েকটি সাধারণ নিয়ম। যেসব তৎসম শব্দের বানানে হ্রস্ব ও দীর্ঘ উভয় স্বরই অভিধান সিদ্ধ সেক্ষেত্রে, এবং অতৎসম মানে তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র শব্দের বানানে শুধু হ্রস্বস্বর হবে। আমরা কয়েকটি উদাহরণ যদি তোমাদের সামনে তুলে ধরি, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, আমরা কয়েকটি মাত্র লিখব তোমাদের সুবিধার জন্য। আমি 1 নং সূত্রের আলোকে কয়েকটি শব্দ লিখছি। অটবি, লক্ষ্য করো এগুলো সবগুলো তৎসম শব্দ। এগুলো কি? তৎসম। এখন প্রশ্ন হতে পারে যে স্যার তৎসমটা কি? তৎসমর আরেক নাম সংস্কৃত, অর্থাৎ তৎ মানে তার, সম মানে সমান। অর্থাৎ সংস্কৃত থেকে যে সকল শব্দ কোনো পরিবর্তন ছাড়া বাংলা শব্দে যুক্ত হয়েছে এগুলোকে বলা হয় তৎসম শব্দ। তো তৎসম শব্দে দীর্ঘইকার এবং হ্রস্ব দুটি যদি অভিধান সিদ্ধ হয়ে থাকে তখন আমরা কি করব? শুধুমাত্র হ্রস্বই ব্যবহার করব। যেমন আশিস, আমি কিছু শব্দ যেগুলো আমরা প্রতিনিয়ত ভুল করি, আমরা এই শব্দগুলো লেখার চেষ্টা করছি। আশিস, উষা। দেখো আমরা কিন্তু মনে আছে কিনা জানি না, আমরাও ছোটবেলায় দীর্ঘকার দিয়ে উষা তৈরি করেছি। কুটির, এগুলো কি? এগুলো হলো তৎসম শব্দ। এই ক্ষেত্রে আমরা কি করব? হ্রস্বইকারটা মান্য করার চেষ্টা করব। তারপর আছে অতৎসম শব্দ। অতৎসম শব্দ, অতৎসম। আচ্ছা, অতৎসম বলতে আমরা কি বুঝিয়েছি? তদ্ভব, দেশি, বিদেশি। আমরা পূর্বেই বলেছিলাম তদ্ভব মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সংস্কৃত শব্দগুলো যখন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে, এগুলো তদ্ভব। আর দেশি মানে আমরা পাঠের শুরুতেই বলেছিলাম এগুলো হলো অনার্যদের ভাষা, দ্রাবিড়, অস্ট্রিক এই জাতিগুলো থেকে এসেছে। আর দেশিগুলো হলো দুঃখিত, হ্যাঁ, আর বিদেশি শব্দ বিভিন্ন ভাষাগোষ্ঠী যখন এসেছে সেগুলো। আর মিশ্র হলো যে দুটি শব্দ, যেমন হাট, বাজার, রাজা, দুটি বিদেশি শব্দের সংযোজনে একটি শব্দ যখন গঠিত হয়। আচ্ছা, কয়েকটি অতৎসম শব্দ আমরা যদি লিখি তাহলে আমরা কিভাবে পাই দেখো। যেমন আদমি, আপিস। অর্থাৎ এই শব্দগুলো অনেকগুলো আছে এখানে। কাজী শব্দটা তো আমরা প্রতিনিয়ত ভুল করি, তুমি দেখবে দীর্ঘইকার দিয়ে লেখা। কুমির, কেরানি, আমরা দীর্ঘইকার দিয়ে লিখি কেরানি। এখন প্রশ্ন হলো নিয়মটা কি? নিয়মটা হলো এখানে হ্রস্বইকার এবং দীর্ঘইকার যদি দুটি যদি অভিধান সিদ্ধ হয় সেক্ষেত্রে আমরা হ্রস্বইকার ব্যবহার করব, দীর্ঘইকার ব্যবহার করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। আমরা এবার দ্বিতীয় নিয়মটায় যাব। আচ্ছা, দ্বিতীয় নিয়মে কি বলছে? দ্বিতীয় নিয়মটায় বলছে কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমি তোমাদের কাছে একটি পরামর্শ দেব যে পূর্বের যে নিয়মটা আমরা লক্ষ্য করেছি এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলো বুঝার কোনো খুব একটা বিষয় না, মুখস্থ করে ফেলতে হবে। এখন যে নিয়মটা বলবো এটিও কিন্তু মুখস্থের বিষয়। কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হয়, কয়েকটি স্ত্রীবাচক শব্দ। এখন আমরা সেই স্ত্রীবাচক শব্দগুলো একটু দেখি। যেমন নিয়ম 2, অভিনেত্রী। এখানে এমনিতে দীর্ঘইকার হয়। যেমন কিশোরী, এই ক্ষেত্রে এটা একটি প্রচলিত নিয়ম। এ ধরনের অনেকগুলো শব্দ আছে, গাভী, গুণবতী, চণ্ডী, চতুর্দশী, ছাত্রী, জননী, তরুণী, দাসী, দুঃখিনী, দেবী, নারী। এ ধরনের অনেকগুলো শব্দ আছে, আমি তোমাদেরকে পরামর্শ দেব, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আমরা 3 নম্বর নিয়মে যদি যাই, ভাষা ও জাতির শেষে হ্রস্বইকার হবে। তাহলে ভাষা ও জাতির ক্ষেত্রে আমরা নিয়ম 3 এর কয়েকটি উদাহরণ যদি দিই, যেমন আফগানি। এই ক্ষেত্রে আমরা কি করব? দীর্ঘইকার না দিয়ে হ্রস্বইকার দেব। আরবি, আমরা প্রায়ই ভুল করি এই ক্ষেত্রে, আরবি।
ইংরেজি। এখনো কিন্তু আমরা অনেকেই মনের ভুলেও দীর্ঘ ইকার দিয়ে লিখে ফেলি, কিন্তু এই ক্ষেত্রে হবে হ্রস্ব ইকার। ইরাকি। আমরা 4 নাম্বার নিয়মে যদি যাই, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বিশেষণ বাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে। আমরা 4 নাম্বার নিয়মের কয়েকটি যদি একটু খেয়াল করি, যেমন চৈতালি, অনেকগুলো আছে, এগুলো তোমরা নিজেরা দেখবে। মিতালি, প্রায় ক্ষেত্রেই আমি তো লক্ষ্য করি, গাড়িতে চলতে গিয়েও দেখি তারা দীর্ঘ ইকার দিয়ে মিতালি শব্দটি ব্যবহার করে। সোনালী, সোনালীও কিন্তু দীর্ঘ ইকার দিয়ে অনেকে ব্যবহার করে, কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ ইকার না হয়ে হবে হ্রস্ব ইকার। আমরা 5 নাম্বার নিয়মে যাব এবার। ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার হবে না। আচ্ছা, পদান্তে মানে কি? পদের অন্ত, মানে পদের শেষে ওকার হবে না। আমরা একটু বিষয়টা যাই, একটা উদাহরণ দিলে বিষয়টা বুঝতে সুবিধা হবে তোমাদের। 5 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়মটা কি বলছে? যেমন আনবো, করতো, খেলবো, সরি খেলবো। আচ্ছা, আরো অনেক শব্দ আছে, চলবো, দেখবো, দেখতে, নাচবো, পড়বো, বলতো, মরবো, মরবো, লড়বো, লিখবো, এগুলো বলছে ক্রিয়াপদের বানানে পদান্তে ওকার অপরিহার্য নয়, দিতে হবে না। আচ্ছা, আমরা আনবো বলতে গিয়ে কিন্তু ওকার চলে আসে, কিন্তু লিখতে গিয়ে আমরা কখনো পদান্তে মানে পদের শেষে ওকার দেব না। করতো, খেলবো, এগুলো ক্রিয়াপদের শেষে ওকার হবে না। খেলবো, কেউ যদি এভাবে লিখে খেলবো, করতো, আনবো, তাহলে বানানটা কি হবে? ভুল হয়ে যাবে। এবার আমরা যে কাজটা করব, এটি হলো 6 নাম্বার নিয়মে যাব। 6 নাম্বার নিয়মে কি বলছে? বর্তমান অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা যায়। তাহলে এখন আমার জানার দরকার যে অনুজ্ঞা কি। তোমরা আশা করি জানো, তারপর আমি একটু বলে নিচ্ছি। যে সকল শব্দ দ্বারা পদ যদি আদেশ, অনুরোধ, উপদেশ, এই জাতীয় জিনিসগুলো বুঝানো হয়, তখন তাকে আমরা কি বলি? অনুজ্ঞা বলি। এই ক্ষেত্রে কি করা হবে? ওকার ব্যবহার করা হবে। আমরা একটু উদাহরণে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। যেমন আনো, আমরা কত নম্বর নিয়মের লিখছি? 6। আনো, আমি বললাম 1 গ্লাস পানি আনো, কিংবা কাজটি করো তো। দেখো এখানে প্রত্যেকটিতে আদেশ, অনুরোধ। খেলো, যেমন আমি বললাম এখন খেলতে যাও, খেলো। চলো, এগুলো অনুজ্ঞা, আদেশ, উপদেশ, এই জাতীয়। এখন কি বলছে? বাংলা অনুজ্ঞার সামান্য রূপে পদান্তে ওকার প্রদান করা যায়। তাহলে এখানে কি হবে? আনো, করো, খেলো, চলো। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা কি করব? ওকার ব্যবহার করব। এবার আমরা পরবর্তীতে যে নিয়মটা আছে, আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে। আনো, আমরা একটু উদাহরণে যাই। আমাদের রুল 7। আনো প্রত্যয়ান্ত, যেমন করানো, খাওয়ানো, খাওয়ানো। এই যে আনো, আরো আছে অনেকগুলো, ঠেঙ্গানো, দেখানো, নামানো, পাঠানো, শেয়ানো, শোয়ানো। এই যে আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার হবে, এই যে দেখো ওকার ব্যবহার করা হয়েছে। আনো, করানো, আনো প্রত্যয়। তোমরা জানো প্রত্যয় কি? প্রত্যয় হলো যদি শব্দের শেষে ব্যবহৃত হয় তাকে আমরা বলি প্রত্যয় বা অনুসর্গ। আচ্ছা, এবার 8 নাম্বার নিয়ম। অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে ওকার দেওয়া আবশ্যক। এটি খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটি, এবং খুব মজারও। 8 নাম্বার নিয়মটা দেখো, আমরা দুটি শব্দ পাশাপাশি লিখছি। আমরা লিখলাম, আবার
আরেকটি লিখলাম, আবার আবার লিখলাম। এখন একটু জিনিস লক্ষ্য করো, এই যে দেখো এখানেও লিখলাম কাল, এখানে লিখলাম কালো, ভালো ভালো। এখন ঘটনা হলো যে কোন সময় কি কোন, এই যে সমস্যাগুলো তৈরি হয় উচ্চারণগত দিক থেকে এক, কিন্তু অর্থ ভিন্ন। এখানে কাল মানে হলো সময়, আর এখানে কালো মানে হলো বর্ণ বোঝানো হচ্ছে, কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ বর্ণ, বর্ণ। আবার এখানে ভাল মানে কপাল, আবার এখানে ভালো মানে উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই জাতীয় শব্দগুলো যখন বিভ্রান্তি তৈরি করে, তখন আমরা কি করি, অর্থ এবং উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে আমরা কখনো কখনো অকার দিয়ে এগুলোকে আমরা চিহ্নিত করতে পারি। এবার আমরা আরো কয়েকটি নিয়ম তোমাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা 8টি নিয়ম আলোচনা করলাম। এই আমি আগেই বলেছি, ষষ্ঠ থেকে সপ্তম অষ্টম এই 3টি ক্লাসেই বাংলার বানান নিয়ে পাঠ আছে। সুতরাং একদিনে এই পাঠগুলো আলোচনা করা খুব কষ্টসাধ্য বিষয় বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য আমরা হয়তো সবগুলো একদিনে শেষ না করে আমরা আরও 2টি নিয়ম আজকে আলোচনা করব, এবং পরবর্তী ক্লাসে বাকি বাংলা বানানের নিয়মগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবার আমরা 9 নাম্বার নিয়মে যাব। 9 নাম্বার নিয়মটা বলছে কি, যে পদান্তে বিসর্গ থাকবে না। কি বলছে, পদান্তে বিসর্গ, এই যে বিসর্গ থাকবে না। আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরো ক্রমশ বা প্রথমত। এখন এই জায়গাতে আগে আমরা অনেক আগে আমরা যখন পড়েছি দেখতাম প্রথমত এইভাবে দেওয়া থাকতো। তো বলছে কি, বলছে যে এই পদান্তে ক্রমশ থাকবে না। এটি বাংলা বানানের নতুন নিয়ম। 10 নাম্বার বলছে পদ মধ্যস্থ বিসর্গ থাকবে। পদ মধ্যস্থে বিসর্গ থাকবে, যেমন দুঃখ, যেমন দুঃখ, দুষ, তারপরে নিঃশব্দ, নিঃশব্দ। এই যে জিনিসগুলো, এগুলোতে কি হয়, পদের মধ্যে বিসর্গ থাকে। আমরা আজকে সর্বশেষ যে নিয়মটা নিয়ে আলোচনা করব, এটি হলো অভিধান সিদ্ধ হলে পদমধ্যস্থ বিসর্গ বর্জনীয়। যদি অভিধান সিদ্ধ হয় তাহলে অনেক সময় এগুলো বর্জন করা হয়, যেমন নিঃশ্বাস, তারপরে মনস্থ, মনস্থ। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা তোমাদের একটি ছোট্ট কথা বলবো। আমি আগেই এই বইটি দেখিয়েছি, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কানুন। আর আরও বেশ কিছু বই পাওয়া যায়, বিশেষ করে ডক্টর হায়াত মাহমুদ স্যারের লেখা প্রমিত বাংলার নিয়ম কানুন। আমার কাছে ওই বইটাও ছিল, এই মুহূর্তে নেই। আরেকটি বই আছে ডক্টর হায়াত মাহমুদ, ডক্টর মোহাম্মদ আমিন স্যারের লেখা প্রমিত বাংলার নিয়ম কানুন। এই বইগুলো তোমরা হাতের কাছে রাখলে অনেক বেশি সুবিধা পাবে। বা বাংলা একাডেমি থেকে আরও কিছু বই বের হয়েছে, এই বইগুলো তোমরা ব্যবহার করতে পারো। যেমন আরেকটি বই আমি তোমাদের দেখাতে পারি, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ। এই ধরনের বেশ কিছু বই আছে, বইগুলো তোমরা হাতের কাছে রাখবে। এগুলো পাওয়া যায়, অনেক সময় অনলাইনেও আনা যায়। তোমরা বইগুলো রাখবে, তাহলে হবে কি, বাংলা বানানটা যখন আমরা শুদ্ধভাবে লিখতে পারবো, তাহলে উচ্চারণগুলো কিন্তু সুন্দর হবে, সাবলীল হবে। আর যখন সুন্দরভাবে উচ্চারণ করা হবে, তখন আমাদের মাতৃভাষা হয়ে উঠবে আমাদের প্রাণের ভাষা। আর আমরা যদি সুন্দরভাবে কথা বলতে পারি, তাহলে তোমরা তো জানোই যে পৃথিবীর সবচেয়ে মধুরতম জিনিস হলো সুন্দর করে কথা বলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই।
পরবর্তী ক্লাসে আবারও নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব।